যে ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি দিয়ে উনি ভোট পাইছেন, পাশাপাশি তো এটাও বলেছেন যে গণভোটে হাতে ভোট দিবেন। তারপর তো হাও জয়যুক্ত হয়েছে। সংবিধান সংস্কার পরিষদ নিয়ে ওত নেওয়ার কথা নিলেন না, সংস্কারে যাচ্ছেন না, সেটা কেমন কথা? একটা ফ্যামিলিতে একটা ফ্যামিলি কার্ড দিবে এবং 4 কোটি কার্ড দেওয়ার পরিকল্পনা। 4 কোটি কার্ড মানে 4 কোটি পরিবারে মোটামুটি 18-20 কোটি লোক কাভার হয়। 2,500 টাকা করে মাসে দিবে, অথবা ইকুইভ্যালেন্ট খাবার দাবার, ঘুরে ফিরে টাকা। আর এটাকে আপনি খারাপ বলার কোনো সুযোগ নাই। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে আমি এটা অন্য দিই। প্রথমত হইল এই যে এটা যদি আগামী বাজেটের পরে হইতো তাইলে আমরা বুঝতাম এটা একরকম হিসাব। কেন? আপনি বাজেটের ভিতরে তো এটা রাখতে হবে, আপনি তো এটা বাজেটের ভিতরে আনতে হবে। টাকাটা তো আপনি ব্যক্তিগতভাবে দিতে পারবেন না, টাকাটা তো জনগণের টাকা, জনগণের টাকা, রাজস্বের টাকা। মানে আরও যদি ছোট্ট করে নিস, আপনার আমার টাকা, আপনার আমার টাকাটা যদি উনি দিবেন, ডিস্ট্রিবিউট করবেন, এটা তো তার দলীয় এজেন্ডা। বাট আলটিমেটলি নামটা সুনামটা অর্জন করবেন তিনি, কিন্তু টাকাটা আমাদের। এখন প্রশ্ন হচ্ছে 10,000 কোটি টাকা লাগে মাসে যদি আপনি 4 কোটি কার্ড ধরেন, সেটা আমি তারপরে ভালো উদ্যোগ। এখন যে দিচ্ছেন আপনি, যেমন কালি শুকানোর আগে, ভোটের কালি শুকানোর আগে প্রতিশ্রুতি দেওয়া শুরু করে দিলেন, ভালো, পজিটিভ যে আমি প্রতিশ্রুতি দেওয়া শুরু করছি। প্রতিশ্রুতি শুধু একটাই ছিল না, আরও ছিল। রাজনৈতিক পরিসরে বড় প্রতিশ্রুতি, গণভোটের আলোকে সেটাকে বাস্তবায়ন করাটাও প্রতিশ্রুতি ছিল। গণভোটে ভোট দিতে বলছিলেন, সেগুলোর লক্ষণ আমরা সিমটম পাচ্ছি না। মানে ওটাকে কার্যকর করার কোনো পদক্ষেপ তারা এখন পর্যন্ত নেননি, এবং বিন্দু মাত্রও না। ওটাও প্রতিশ্রুতি ছিল। এখন যদি শুধু কার্ডের মধ্যে থাকি, তাহলে কার্ড দিয়ে কি হবে? এই কার্ড দিলেও আমি 2,500 টাকা পাবো মাস শেষে। এটাকে যদি আমি অন্যভাবে চিন্তা করি, এতে কিন্তু আমি টাকা পাচ্ছি 2,500, খাওয়া দাওয়ার পর শেষ, নতুন কর্মসংস্থান হচ্ছে না, বেকারত্ব দূর হচ্ছে না। ঠিক আছে, এটাকে যদি আমি অন্যভাবে নিয়ে যাই, 1 মাসের টাকা 10,000 কোটি টাকা। আপনি 100 লোকের যদি 1 লাখ পরিবারের যদি 2,500 টাকা করে দেন, তাহলে 25 কোটি টাকা লাগে। সেটা না করে যদি আমি দক্ষ কারিগরি লোক তৈরি করি, এবং আমি যদি বহির্বিশ্বের সাথে যোগাযোগ করি যে আমার ম্যান পাওয়ার তুমি নাও, যে বাড়িতে আমি 2,500 টাকার কার্ড মাসে দিব, সেটা না দিয়ে একটা হতদরিদ্র পরিবারের ছেলেকে যদি, বা একটা মেয়েকে যার বয়স 18, 20, 22 হয়েছে, মেয়েটাকে নার্স হিসাবে অথবা ছেলেটাকে ওয়েল্ডার হিসাবে টেকনিক্যাল কাজ শিখাইয়া বহির্বিশ্বে গিয়ে যদি বলি আমার ছেলে পেলেগুলোকে তোমরা নাও, এবং সেটা যদি রাষ্ট্রীয় খরচে পাঠাই, যে ঠিক আছে তোমরা আয় থেকে দায় শোধ করো, সেই জিনিসটা মানে হয় কি জানেন, অনেকগুলো কাজ হয়। 1, কর্মসংস্থান হচ্ছে, 2, বেকারত্ব কমবে, 3, ফরেন রেমিটেন্স আসবে, 4, একটা পরিবারকে আমি সচ্ছল করে দিচ্ছি। আমার কাছে মনে হয় যে ফ্যামিলি কার্ডের এই চিন্তাটার চেয়ে এই চিন্তাটা অনেক ভালো। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই, তথা পুরো দলের দৃষ্টি আকর্ষণ করতে চাই, যে আপনি স্লো অ্যান্ড স্টাডি করেন, আমার এই কার্ডের প্রয়োজন নাই। আপনি দক্ষ লোক তৈরি করে, সেটা কি ওই যে বললাম, নার্স, ইলেকট্রিশিয়ান, টেকনিশিয়ান, হোয়াট এভার ইট ইজ, এইভাবে পাঠাইতে থাকেন। 500,000 করে লোক যদি বহির্বিশ্বে আমরা পাঠাই, তাহলে আমরা বেকারত্ব দূর করতে পারি। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান তো এই ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি দিয়েই 200-র বেশি আসন পেয়েছেন। তো তার তো একটা জনগণ তো এটা তাহলে ভালো কথা। এটা যদি বলেন যে ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি দিয়ে উনি ভোট পাইছেন, পাশাপাশি তো এটাও বলেছেন যে গণভোটে হাতে ভোট দিবেন, তারপর তো হাও জয়যুক্ত হয়েছে। কিন্তু হাটা নিয়ে এত বিতর্ক কেন হচ্ছে? গণপরিষদ, এই সংবিধান সংস্কার পরিষদ নিয়ে ওত নেওয়ার কথা নিলেন না, সংস্কারে যাচ্ছেন না, সেটা কেমন কথা? আপনার এটাই কি উপকার হবে? এটাই ব্যক্তি 2,500 টাকা পাইল, আর ওটার সাথে তো পুরা দেশের সার্বভৌমত্ব, সংবিধান সংস্কার, মানুষের রাজনৈতিক পরিবর্তন, সব কিছু তো বিশালভাবে সম্পৃক্ত। তো সেটাকে আপনি প্রতিশ্রুতি হিসেবে দিয়ে সেটা আদৌ অ্যাকসেপ্ট করতেছেন না, আর 2/3 মেজরিটির বলে, আর এটাকে আপনি 2/3 মেজরিটির বলে, যেখানে আপনার কোনো বাজেট এখন পর্যন্ত নাই। এই যে বাজেট থেকে এই টাকাটা যাচ্ছে, সেটা তো বিগত সরকারের বাজেট, তার ভিতরে তো এটা ছিল না। সংসদে কি আপনি আদৌ আলোচনা করছেন এই টাকাটা আমি কোত্থেকে নিব, কিভাবে নিব? আপনার তো আলোচনা করা প্রয়োজন। যদি সংসদের ক্ষেত্রে বলি, সরকারের 1 মাসের আলোচনা আমরা দেখলাম, বিরোধী দল হিসেবে জামায়াত ইসলামী এবং তাদের নেতৃত্বে 11 দলীয় যে জোট, কেমন করবো? আপনি যদি সংসদের দিকে আপনি তাকান, সংসদে আমরা এই যেমন যে মাহবুব আজিজ আশা করতেছে সংসদটা প্রাণবন্ত হবে, মানে কিভাবে? সংসদে তো বিষয়গুলো উপস্থাপন হতে হবে। যেমন ধরেন আপনি যদি বলেন যে বললো প্রশাসক নিয়োগ দিছে,
আপনি প্রশাসক নিয়োগ দিতে পারেন, যদি নির্বাচন না হওয়া পর্যন্ত প্রশাসক নিয়োগ দিতে পারেন। কিন্তু আমরা ট্রেডিশনালি কি দেখছি? ট্রেডিশনালি দেখছি এই সমস্ত ক্ষেত্রে আমলাকে প্রশাসক হিসাবে নিয়োগ দেয়। এবং এখন যদি কেউ বলে যে আমলা আমার নিয়ন্ত্রণে থাকবে না, আমার দলীয় লোক দিলে থাকবে, কেন থাকবে না? আমলা তো সার্বজনীন, সবার জন্যে। আর আপনি যে দলীয় লোক যখন দিচ্ছেন তখন আপনি কোন প্রক্রিয়ায় দিচ্ছেন? এটা তো বেসিক্যালি নির্বাচনের মাধ্যমে সিটি কর্পোরেশনের মেয়র অথবা পৌরসভার মেয়র নিয়োগ দেওয়ার কথা। সেখানে কি আপনি যদি নির্বাচনের মাধ্যমে যাইতেন তাহলে এই যে 100% আপনাদের দল থেকে নিয়োগ দিচ্ছেন 100% কি তারা বিজয়ী হইতো? কোনো গ্যারান্টি নাই। এক। দুই, আপনি যদি ওইভাবে যান যে দলীয়ভাবে দিবেন, তাহলে যদি আপনার বিরোধী দলের রেশিওটাও আনেন তাহলে সেখানে তো আপনি আলোচনা করতে পারতেন সেখানে বিরোধী দল থেকে দুইটা একটা তারা পেতে পারে কিনা। পেতে পারে তো। আপনি যদি আনুপাতিক হারেও ধরেন যে এতগুলা 11 জন প্রশাসক নিয়োগ দিলেন একটা দল থেকে আপনাদের ইচ্ছা মতো, এটার কারণটা কি? এটার কারণ হলো 2/3 মেজরিটি। আপনার কারো উপরে নির্ভর করতে হচ্ছে না। কিন্তু 2/3 মেজরিটি এমন একটা জিনিস, আপনি হোয়াট এভার ইউ সে দ্যাট ইজ ল। বাংলাদেশের কালচার, বাংলাদেশে এতদিনের ইতিহাসে এমন কালচার আছে যে সরকার গঠন হচ্ছে সে বিরোধী দলকে সেটাই তো মাহবুব তো একই কথা বললো যে তাইলে আমরা ব্যতিক্রমটা কি হলো? আবার তাদের তো ডেপুটি স্পিকার দিতে চাইল, ডেপুটি স্পিকার নিল না। চাওয়া চাই ডেপুটি স্পিকার দেওয়ার বিষয় না তো, এটা তো দান খয়রাতের বিষয় না। বিষয় হচ্ছে আপনি যে জুলাই এই তাইলে আপনি গণভোটের আলোকে সংস্কারের ব্যাপার আসে, সেখানে বলা আছে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে যাবে, ওখানে বলা আছে। তো বলা যখন থাকবে ল হবে তখন সে দিতে বাধ্য। আর আপনি অফার দিয়ে 2/3 মেজরিটি পেয়ে যদি আপনি অফার দেন, এটা আমার কাছে মনে হয় যে এটা কি রাজনৈতিক করুণা যে আমরা মহানম্রতা দেখাচ্ছি আপনাকে ডেপুটি স্পিকার দিতে চাই, আপনি নিবেন কিনা। না, আপনি লয়ের মধ্যে থাকেন, আপনি লয়ের মধ্যে থেকে আমি পাওনা হইলে আমাকে দিবেন। এইটা তো এখানে এটা তো ইমোশন না। কারণ আমাদের যে আজকে তো এই কথা বারবার হচ্ছে যে জুলাই চেতনা হয়েছে ইমোশন দিয়া রাষ্ট্র চলে না। তো একইভাবে আপনি মহান হওয়ার ইমোশনের জায়গা না, এটাকে আপনি নিয়মে যদি আপনি আইনের ভিতরে নিতে পারেন যে হ্যাঁ ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে আসবে, তাহলে আইন মোতাবেক সে পাবে। কিন্তু আপনি এখন বলবেন দিবেন, কালকে তো আপনি নাও দিতে পারেন। আস্থা অনাস্থা আপনার কাছে, 2/3 মেজরিটি আপনার। সুতরাং এটা তো ঠাট্টার জায়গা না, এটা তো নিয়মের জায়গা, আইনের জায়গা। আপনি যখন প্রশাসক র্যান্ডম নিয়োগ দিতেছেন কারোর সাথে তো আপনি আলোচনা করতেছেন না, সংসদে তো আলোচনা করতেছেন না, সেখানে তো আলোচিত হইতে পারতো। দলীয় লিখে দেন, সেই দলীয় লোক নিয়েও যদি একটা ডিবেট হইতো যে হ্যাঁ আমি এখানে প্রশাসন এড়ে দিতে চাই, ঠিক আছে 3 জনের ভিতরে, সেটাও তো নাই। আপনি নিয়োগ দিব, কারণ 2/3 মেজরিটি এমন একটা জিনিস, আপনি যা বলবেন সেটাই আইন। যেমন 2/3 মেজরিটি পাওয়া দল আদালতের উপরে নির্ভর করে। তারা কি বলে জানেন? এই বিষয়টা আদালতে গেছে, আমরা আদালতের উপরে আস্থা রাখি। তার মানে 2/3 মেজরিটি পাওয়ার পর আদালতের উপর আস্থা রাখা যায়। আমরা টকশোতে এমনভাবেও গেছি, অনেকের সাথে কথা বলার পর বললো যে আপনি টকশোতে এটা না বলে একটা রিট করে দেন। মানে কত কনফিডেন্স যে রিট করলে আমার বিষয় নিয়ে আমি রেজাল্ট নাও পেতে পারি। আবার তারা বলছেন আমরা আদালতের উপর আস্থা রাখি। এটাকে বলে 2/3 মেজরিটির আস্থা। ইট ইজ নট এ কোশ্চেন অফ লয়ের উপরে আস্থা না, 2/3 মেজরিটির উপর আস্থা। 2/3 মেজরিটি এমন একটা জিনিস যে 2/3 মেজরিটি পাওয়ার পর টোটাল বাংলাদেশ সমস্ত সেক্টর 2/3 মেজরিটি হয়ে যায় ইন ফেভার অফ দ্য গভর্নমেন্ট। আচ্ছা, মাহবুব, এই 2/3 মেজরিটির কথা বলছিলেন, যদি 2/3 মেজরিটি একটা সরকার, একটা সংসদে, সেখানে বিরোধী দল হিসেবে জামাত ইসলাম এবং 11 দলীয় জোট কেমন? দেখুন, আমি রাজ্জাকি ভাইয়ের সঙ্গে একটু দ্বিমত পোষণ করবো এই জায়গায়। দ্বিমত না, আমি যুক্ত করতে চাই যে যেই পরিস্থিতি মব সন্ত্রাসী অন্তর্বর্তীকালীন সরকার করেছিল জাতীয় ঐক্যমত্য কমিশনের নামে, সেই যে একটা মানে দুরভিসন্ধি সাম্প্রদায়িক শক্তিকে এই দেশে প্রতিষ্ঠিত করবার, সেই দুরভিসন্ধি থেকে জাতিকে উদ্ধার করেছে আসলে এই 2/3 মেজরিটি। এটা আমার মতামত। না হলে আজকে যেই প্রধান বিরোধী দল হিসেবে সাম্প্রদায়িক শক্তিকে আপনি দেখতে পাচ্ছেন, এরা যদি আরো বড় হয়ে চলে আসতো, অর্থাৎ 2/3 মেজরিটি বিএনপির হাতে না থাকতো, তাহলে তো বাংলাদেশের চেহারাই তারা বদলে ফেলতো। এবং তারা যেভাবে মেয়েদের কর্মঘণ্টা 5 ঘন্টার কথা বলেছিল, তারা নারীকে শীর্ষস্থানে দেবে না বলেছিল, তারা নারী সংস্কার কমিশনের বিরুদ্ধে যেভাবে সোহরাওয়ার্দী উদ্যানের মাঠে আমরা হিংস্র কথাবার্তা, অশালীন কথাবার্তা শুনেছি, এগুলো যদি তারা সংসদে বলতে শুরু করতো, কি অবস্থাটা দাঁড়াতো হয়তো আমরা তাও দেখতে পারবো আগামীতে। কাজেই আমি মনে করি বাংলাদেশের স্থিতিশীলতার জন্য, বাংলাদেশের যে পরম্পরা, 71-এর মুক্তিযুদ্ধের পরম্পরা অব্যাহত রাখবার জন্য এই 2/3 মেজরিটি খুব প্রয়োজনীয়। এবং সেই জায়গায় বিএনপি যদি সকল দল মত নির্বিশেষে সকলের অন্তর্ভুক্তিমূলক সমাজের যে আকাঙ্ক্ষা, সেটা কিন্তু জামাত ইসলামীও পড়ে,
যে জামাতে ইসলামী মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে বলে তাকে সমাজ থেকে বের হতে হবে তা কিন্তু আমি বলছি না। আমি বলছি সকলকে নিয়ে যে অন্তর্ভুক্তিমূলক সমাজের আকাঙ্ক্ষা, সেটার নেতৃত্ব কিন্তু বিএনপিকে এই সংসদে দিতে হবে। এবং সেই ক্ষেত্রে আমরা দেখতে চাই যে এই সংসদকে যে প্রাণবন্ত, রাজ্জাকি ভাই বললেন এটা প্রাণবন্ত হবে কিভাবে, সরকারি দল তো এই কাজগুলো করছে না, আলোচনা করছে। আপনি দেখেছেন যে জামাত ইসলামী বা প্রধান বিরোধী দলের যে অনভিজ্ঞতা কিংবা কথাবার্তা বলবার ক্ষেত্রে তাদের যে এক ধরনের অপরিপক্ক মানসিকতা, সেটা কতখানি আমরা সামনের দিনে বুঝতে পারবো। সালাউদ্দিন আহমেদ সাহেব যখন সংবিধানের নানান ধারা উপধারা সংসদে উপস্থাপন করে বুঝিয়ে দিচ্ছিলেন যে এই জুলাই জাতীয় সংস্কার কমিশন কত অপ্রয়োজনীয় এবং অযৌক্তিক, সেটার বিপরীতে কথা বলবার মতো কোনো লোক কিন্তু আমরা দেখলাম না বিরোধী দলের। কাজেই সংসদ তখনই প্রাণবন্ত হবে যখন যে বিষয়ে অভিজ্ঞ সে সেই জায়গাটি পাবে। আমরা এবার পেয়েছি একদল বিরোধী দলের কর্মী যারা আসলে ঠিক রাজনীতির মাঠে কতখানি সক্রিয় আমরা জানতাম না। এমন একটা রাজনৈতিক দল এবার আমাদের প্রধান বিরোধী দলের ক্ষেত্রে এসছে যারা সরকারের আনুকূল্য পেয়েছে, পৃষ্ঠপোষকতা পেয়েছে, প্রশ্রয় পেয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের, কিন্তু তাদের সেই রাজনৈতিক যোগ্যতা আসলেই অনেক প্রশ্নের মুখোমুখি তাদেরকেই ফেলবে এবং আমরা আগামীতে সেগুলো হয়তো আরও স্পষ্ট হব। তবুও আমরা প্রত্যাশা করি, মানুষের তো শেখার শেষ নাই, তারা শিখে উঠবে এবং তারা প্রশ্ন করবে সরকারি দলকে, কারণ প্রশ্নের বাইরে কাউকে রাখা যাবে না। এবং সেই জন্যই গণতন্ত্রের মূল পাঠ কিন্তু আপনার নির্বাচন এবং জাতীয় সংসদ। আমরা আগামীতে যেটা দেখতে চাই যে জুলাই সংস্কার কমিশন নিয়ে বিএনপি যেভাবে কথা বলছে সেইটার উত্তর যাতে বিরোধী দলের পক্ষ থেকে দেওয়া হয়। সেখানে কিন্তু আবেগ বা বললে হবে তমুক মারা গেছে, তমুক আহত, তমুকের চোখ নাই, তমুকের এই চোখ নাই, আহত, নিহত, এই শব্দ কিন্তু আমরা 71 সাল থেকে এই পর্যন্ত প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে মানুষ মারা গেছে। 15ই আগস্ট 1975 সালে মানুষ মারা গেছে এবং খুবই দুঃখজনকভাবে মারা গেছে। প্রত্যেকটা মৃত্যুই দুঃখজনক, কিন্তু আপনাকে আইনি কাঠামোর মধ্যে তো থাকতে হবে। আপনি যেই গণভোট এখানে হয়েছে এটা তো গণতামাশা হয়েছে। সেখানে যেই ভোটের কথা বলা হচ্ছে যে 70% ভোট, 70% ভোট কি করে গণভোটে হলো? আপনার তো যেই হিসাবে আপনি দেখুন 3 কোটি লোক না ভোট দিয়েছে এবং 6 কোটি লোক ভোট দেয়নি। এই 6 কোটি ভোট যদি আমরা বলি যে তারা আসলে ভোট দিতে যায়নি কারণ তারা এই গণভোটের উপর আস্থাই রাখেনি, তাহলে তো আপনার 9 কোটি লোকই তো ভোটই দেয়নি হ্যাঁ ভোটের পক্ষে। তাহলে কি করে আপনি হ্যাঁ ভোটকে জয়যুক্ত করছেন? কাজেই আপনি কিন্তু গণতন্ত্রের তর্ক বিতর্কগুলো চলবে, এটা বলার সাথে সাথে আপনি বলতে পারেন না যে আমি ফ্যাসিবাদের দোষর। আপনাকে এই প্রশ্নের উত্তর দিতে হবে এবং আপনাকে বলতে হবে আপনি কোন আইনের বলে একদল যুক্তরাষ্ট্র প্রবাসী এসে আমাদেরকে বলে দেবে যে এইভাবে দেশ চালাতে হবে। দেশ চালাতে হবে আমাদের মতো করেই, এবং সেখানে আওয়ামী লীগ ও বিএনপি এই দুটো বড় দলকে শিকল দিয়ে বেঁধে রাখার জন্য জুলাই সংস্কার নানান রকম কায়দাকানুন করবার চেষ্টা করা হয়েছে। আমাদের সংশোধিত যথেষ্ট এখানে বিল পাস করার জন্য, সেখানে আবার সংস্কার কমিশন কেন লাগে? এই বিষয়টা আমরা আমরা যদি ইলেকশন পূর্ব প্রতিশ্রুতিগুলো দেখি, এই যে সংস্কার কমিশন হয়েছিল, তারপরে জুলাই সনদে স্বাক্ষর করা, তারপরে গণভোট পর্যন্ত যাওয়া, তারপরে গণভোট যখন নির্বাচন হয়ে গেল, তারপরে যখন আমরা একটা অ্যাকশন দেখতেছি, আমরা তো মনে করছিলাম যে নির্বাচন হয়ে যাওয়ার পরেই যখন ওত নিবে, দুইটা ওত নেওয়ার পর গণভোটের আলোকে সংস্কার করতে যাবে। ওই সেগুলো তো হচ্ছে না। পরবর্তী মুহূর্তে কি আসতেছে আমরা জানি না। রাজনীতিবিদরা বলেন এক, করেন আর এক। ভোট জয়যুক্ত হলো। আমাদের আজকের প্রধানমন্ত্রীর কথায় সবাই ভোট দিছে বলে আমরা বলতেছি। এখন আমরা বলতেছি যে ইঞ্জিনিয়ারিং করে গণভোটে এত % ভোট নেওয়া হয়েছে। তো ইঞ্জিনিয়ারিং করে খালি গণভোটটাকে জয়যুক্ত করছে, নাকি ইঞ্জিনিয়ারিং হইলে শুধু এই একটা পোর্শনই হয়েছে, না অন্যান্য জায়গায় হয়েছে? আপনি যদি সৈয়দা রেজওয়ানার কথা নিয়ে আসেন, উনি বলছেন উগ্রপন্থীদেরকে ঠেকানোর জন্য যা করা দরকার সেটা করেছে, মেইন স্ট্রিমে আসতে না পারে, এটা উনি তো এডমিট করছেন, ওটা বলেছেন। তার মানে কি তাদেরকে ঠেকাইছে? তো তাদেরকে ঠেকানোর মানে তো আরেকজনের আগানো। তাহলে তো উনি যাদেরকে ঠেকাইছে তাদের ক্ষতি করলো না লাভ করলো, সেটা বড় কথা নয়। বড় কথা হলো পুরো নির্বাচনের যে প্রক্রিয়াটাকেই সে বিতর্কিত করে দিল। এই যে বিতর্কিতটা করে দিল, এটা তো কাজটা ভালো করলো না। এটা হলো 1 নম্বর। 2 নম্বর, রাজনীতিবিদদের সম্পর্কে একটা কথা আছে না যে শেষ বলতে রাজনীতিতে কিছু নাই, সকালে একটা বলবেন, বিকেল একটা বলবেন। এটা কিন্তু রাজনীতিবিদরা সবাই অ্যাপ্রুভাল দেয় এবং কর্মীরাও সেটাকে মেনে নেয়। রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই, এই একটা জায়গা। আচ্ছা, আরেকটা জায়গা হইলো রাজনীতিবিদদের সংজ্ঞা কি বাংলাদেশে পরিষ্কার। রাজনীতিবিদদের সংজ্ঞা হইলো মাহবুব আজিজ ভাইয়ের চেহারা দেখে একটা অনুমান করা যায় লোকটা কোন পদের, কি ধরনের।